আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন। বিশেষ দ্রষ্টব্য, আবির মেঘের গায়ে হলুদ আর বিয়ের দাওয়াত রইল। শপিং আর ডান্স প্র্যাকটিস শুরু করুন। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা ৩-৪ জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করেছো যে বিয়ে বাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শুনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখি এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবত ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য। মানে? তানভীর বলছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাবার কথা বলতে বলছি তোকে। তানভীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙুলে কান ভরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগী স্বরে বলল, শালা না, সম্বন্ধী। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নেব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আতকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে থাকেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকেই অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হওয়ার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমদ খানের কেবিনের সামনে উপস্থিত হল। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো, ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পেছনে ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকল, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো, প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ের করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ, না করবেন না।
আলী আহমদ খান রাগী স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না ভাইয়া কিছু জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কিছু করতে পারছিল না, আর না মেঘকে কিছু বলছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে, আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন, একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আতকে উঠে বলল, আঙ্কেল এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শুনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করল, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়েও দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বনু ছাড়া কারো দিকেও তাকিয়ে দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর তুমি কি জানো না খান বাড়িকে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়ম নীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়ম নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে এই এক কথাই। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় 45 মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে চান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবির দিয়ে আংটিটা দেখছিল আর অনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেতে হাত পেছনে লুকানোর চেষ্টা করল, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হল। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেয়া কথাগুলো মনে করার চেষ্টা করলেও আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে? আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দিব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কিনা? মেঘ কাপা কাপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাহিরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনেই মেঘ লজ্জায় নুইয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাপ বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমাকে আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছে না।
হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করল। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভেতর উতাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পাই না যতটা লজ্জা বড় আব্বুকে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিত দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমিই জিতব। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু কিন্তু কি কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিন থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি আবির মেঘের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম 2 দিন বাসার কেউই কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাত নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই আজই ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে উনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমদ খানের কথাই শেষ কথা। বর্তমান লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নেহারও করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করল। মেঘ বিহুবল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচুকি করল। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি কি দেখব? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতব্বরি। মিম ভেংটি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর বাস্তকণ্ঠে বলল, ভাইয়ার জামাকাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামাকাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাতারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করল। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগুতেই আবিরের জামাকাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালো না। তানভীর মেখিল মাথায় আস্তে করে গাট্টা মেরে বিড়বিড় করল, আমার আগে তুইই তো প্রপোজ করে ফেলছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর 2 হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে ব্যালকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদুস্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়েই আবিরের নাচের ভিডিও অন করল। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল,
খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি, চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুইই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। কেন, কি হয়েছে? সে যেগুজে তুরু পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, দূর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করল, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না, আমাকে তোর সাজ নষ্ট করাতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড ঝালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হাসো না? সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বেরোলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেয়া যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে, তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়েল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চুপ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ, আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয় না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নেব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বিহায়া বেয়াদব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজা ডাকল। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া টাওয়েলটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পুড়িয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাজভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত, ফুপা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বলো একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে 2 হাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলি শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বুঝাতে হবে না ম্যাডাম, এই মাল আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয় এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামার বাড়ি মানুষ এখনও আসেনি। মাইশাপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চিপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেলে কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তবেদ করতে করতে তপ্ত সরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতে না। আবির তানভীরকে ছেড়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কটাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। একদরে সেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পাচ্ছি না।
সাকিব আচমকা ঘাড় কাজ করে আহালদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিতে দেখে আবির মৃদু স্বরে বলল, যতই চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আমরু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানভীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে দুটা কার্ডও নিয়ে আসছে, একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখেই মুলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু, আম্মু আর রিদ একটু বাইরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের কিন্তু দুদিনেরই দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল। এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছি ঠিকই, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজে বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো, আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামল। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খোলো, আমার কথাগুলো অন্তত শুনো। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করল, সরি, মেঘের চিন্তায় আমি 2 রাত 1 ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে পড়ছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশাবিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করল, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছাতে কোনো দিকে পা বাড়াতে পারিনি। ঘুমাতে গেলেও পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে যে আমি যদি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারো সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি, তাহলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান,
ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো, এইটুকু সময় আর সুযোগও আমাকে দেয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল মাইয়াও থ্রেটের ওপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাববিদ্ধ। সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার ওপর দিয়ে গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলল? ও তো গত 3 দিন সারাটাক্ষণ শুধু বন্যা আর বন্যায় করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ। কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্তবড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার ওপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে বন্যার নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম। ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকে বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে তার তাল বাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই। তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনেরই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোকলেশ মিয়ার দোকান পর্যন্ত আসতে মোকলেশ মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মোকলেশ মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মোকলেশ মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতা আছে? তানভীর তপ্ত স্বরে বলল, আপনার বউরে আমার বাড়িত লইয়া যাইতাছি। কে রে? আর কত পাপের বাড়িত থাকবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাসেরও তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইড়া দিতে না। আসছে, নিজের দুটাকে সামলান, আমারটা আমি বুঝে নেব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যের পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির আর মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটাকে তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে ভাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল, আমি আগে নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতর চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামাবাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামাবাড়ি, খালাবাড়ি থেকেও অনেকে আসছে।
তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকল, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখেই ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটপট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যাননি, সারাক্ষণ বাড়িতেই ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবেতে উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম। ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মুখলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামল, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা সরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমেই সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে মেঘের রুমে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 8 থেকে 10 জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবাই সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করব। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোয়ালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকল, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুঁচকে আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনির দিকে ঝুঁকল। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণ ব্যদিত আখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করল। মেঘ গালে হাত রেখে থম মেটে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিট পিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশালাকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন, মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর, সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেইন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করল। বন্যার পরনে
ওয়াটারওয়ার্ল্ড রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনরম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্বর সাজে বিমোহিত তানভীর। বন্যার দিকে তাকিয়ে থেকেই উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল। তানভীর নিজের ওপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র, সেই সাথে ত্রৈমাত্রিক উদ্ধত হৃৎস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলোর অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানভীর হাড়চোখে তাকিয়ে মুচকি হেসে সম্ভুক গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যার ভ্রু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিকে চলে যাচ্ছে। তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকল, শুন, বলুন, তোকে আজ লাবণ্যময়ী লাগছে? আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করল, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আড়চোখে তাকাতেই আবির ভুঁ আচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকত, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই ওপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আটকে উঠে ঘাড় ঘোরালো। তানভীরকে দেখি আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করে ছাদের একপাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুরি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পড়াতে হবে না। মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন। আমার ফাঁকা হাতি ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। মানে, তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য 2টা রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখন আমার উপর রেগে আছো? তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারো সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করল। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসেই মেঘার আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যার লজ্জেই যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকল। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উঁচু স্বরে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবিই নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেয়। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4 ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেলল। সবার মন মতো ছবি তোলার শেষে ছেলেমেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াটারওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-22 জন মেয়ের পরনে ওয়াটারওয়ার্ল্ড রঙের শাড়ি।
যেই মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্পবয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনায় ছিল রাকিব রিয়া আর আসিফ জান্নাত। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর উঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরেও যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব রিয়া, আসিফ জান্নাত, তানভীর বন্যা, আরিফ মিম, মিনহাজ মিষ্টি, তামিম সাদিয়া, রাসেল সোনিয়া, সাকিব আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে। কিন্তু শুরুতেই তরুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নেই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে বলেছে কি আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন। সাকিব সহাস্যে বলে, মালা করবে ডান্স? আর মানুষ পেলে না, এই মেয়ে আসছেই শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি, নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমাকে যেটা বলেছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মিমের একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর 2টাকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নিচে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। 2 হাতে পা চেপে কান্না করছে। ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্না কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্না শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের 2 হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করল, শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাতে ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়েই মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে, কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করল, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এইভাবে ব্যথা দিয়েছ কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। তারপর মিমের দিকে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে? কালকে বন্যার বিয়ার তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদতে কাঁদতে বলল, আর এমন করব না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই, সারাদিন বাহিরে বাহিরে ঘুরে ফটোশ্যুট করেছে, সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপর এতক্ষণ নাচানাচি করলো, সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো, তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচ গিয়ে মিমের অবস্থা থেকে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা আর নিচে মিমের পা কাটা। এই অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারল না। মেঘের জন্য খাবার নিয়ে আবার উপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো। আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মুন্নি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মাথায় ওড়না বেঁধে রেখেছ কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি।
এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্তকণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘদের বাসার সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে এক সময় ঈদে বাসায় এসে মিম মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবত আসতে পারেন না, কারণ ওনার বাবুর 5-7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। মুন্নি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দিব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমি লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? এই মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। ওর একটা অন্য নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামই চেনে। অন্য নামটা কি? সাজ্জাদুল খান। ইয়েস, সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি ওনাকে আগে থেকে চিনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনবেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করল, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনে বিয়ে? জি, মোটামুটি। কত বছরের রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকেই পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে তেমন কেউ চিনত না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স 12-13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেরও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয়বার কিচ্ছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন, দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগেই বলেছিল, এই ছেলে তুমি কি ফাজলাম করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 50, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশতই জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2টা বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরো বেশি বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে চাইছে। আমার মন কিছুটা গললেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরের নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না।
আমার হাজবেন্ড অনেক জোরাজুরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়। আর সেই কাহিনী কোনো রূপকথার গল্প থেকে কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের একটা রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারত না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসত। ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আটকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাপা কাপা হাতে সেই রাজকন্যার কনুই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরত রাজকন্যা। আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য়বার ঈদে পাশের বাসের একটা পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কান্না করতে করতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে মেনেই নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগ জড়ানো কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় এক অন্য জগৎ তৈরি করল, যেই জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তমার আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করে, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সব সময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারো সাথে মিশতে দিতে না চাওয়া, কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবেতে ভীত হতো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো মেহেদি দেওয়ার গুরু দায়িত্ব তার উপরেই পড়ত। কিন্তু সে ভীত ছিল, আগের বছর পাশের বাসার পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু এবছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে, তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন ছিল। পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। ভয় সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজবেন্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় যাই। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে মেহেদি পড়তে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পড়াতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দেই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বললেন, আশা করি বুঝেছ যে সেই রাজকন্যাকা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নে মুন্নিয়াপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধতায় ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলাই আছে। যেখানে 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসি শুনতে মেঘ উন্মত্ত হয়ে উঠেছিল, সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে, এটা ভেবে আটকে উঠছে মেঘ। ছোটবেলার এত এত স্মৃতির ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণার বিরক্তি জন্মেছিল, যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে 2 বছরে একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর 7 বছরে একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে অনমনে হেসে ফেলল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধ হচ্ছে। যেখানে ইম্পির মেয়ের 2-4টা কমেন্টস সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়েই ব্লক করে দিয়েছিল। মালার 2 দিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুন্নি আপু অনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেদি পরিয়ে দেই ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখটা সবসময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞেস করা সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনেই কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবনসঙ্গী পেতে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেশন দিচ্ছি, যাই হয়ে যাক না কেন সবসময় ওর পাশে থেকো। মেঘ সদাশয় হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আপু, আমি আমৃত্যু ওনার পাশে থাকব,
একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেহেদি পড়াতে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতায় মেঘের দু চোখ চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিঃসিত হাসি। মেঘের কোমল প্রাণ হৃদয়ের প্রাণোচ্ছল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভিতরটা নিখাত ভালো লাগায় ছেয়ে গেছে। আবিরা হৃদয়ের গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? মেহেদি দেওয়া শেষ, এক হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখিনি তো? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য দুটা শাড়ি পছন্দ করেছি, কোনটা নিব বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো দুটাই ভালো লাগছে। আমি ভেবেছিলাম দুটাই নিয়ে নিব, কিন্তু সাকিব বলতাছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়, এজন্য কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভুগুটিয়ে ধীরকণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন যেন হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকিয়ে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে। মুন্নি আপুর এক হাতে মেহেদি দেওয়া শেষ, এর মধ্যে আকলিমা এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছেন। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি, বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুন্নি আপু খাওয়া শেষ করে আসতেই মেঘ কল কেটে আরেক হাত বাড়ালো। দুহাতে মেহেদি দেওয়া শেষে মুন্নি আপু চলে গেছেন। আসিফ আর আরিফ ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। মিমের রুমে মেহেদি দেওয়ার ধুম লেগে গেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্চি ছিল সবাইকে এক নাগাড়ে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমকেও বন্যায় মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর 2-3 জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড আসছে, যারা রিয়া, সোনিয়া আরও কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে, তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাত পুরোপুরি শুকালো, অন্য হাত এখনো শুকায়নি। কথার কথা, মানুষজন বলে মেহেদি রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়া মুন্নি আপু বলেছেন, মেহেদি যত বেশি সময় রাখবে রং তত গাঢ় হবে। মেঘ চিন্তা করেছে আজ রাতেও মেহেদি তুলবে না। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মাইশাপুর বিয়ে, নিউ ইয়ার সহ প্রতিটা ঘটনায় মেঘের চোখেই স্পষ্ট ভাসছে। এর সাথে বারবার তোলপাড় চালাচ্ছে মুন্নিয়াপুর বলা রাজকন্যার রাজপুত্রের কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বয়স থেকেই এত বিচক্ষণ চিন্তাভাবনা করতে পারে। এর মধ্যে আবির, তানভীররা শপিং শেষ করে বাসায় আসছে। আবির গেট দিয়ে ঢুকে নিচ থেকেই কিছু সময়ের জন্য মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জার লাল, নীল, সবুজ, গোল্ডেন, বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানও বারংবার রং পাল্টাচ্ছে। তাই দেখেই আবির খেই হারালো। তানভীর ডাকতে মনোযোগ সরে গেছে, সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরা উপর থেকে ছুটে আসছে, কিন্তু মেঘের কোনো হদিশ নেই। মালিহা খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যার জিনিসপত্র তারই হদিশ নেই। এ মিম, মেঘকে ডেকে নিয়ে আয়। আবি তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বীদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিহা খান কপাল কুঁচকালেন। আবির কারো উত্তরের প্রতীক্ষা না করেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের মামিরা সহ আরও অনেকেই সেদিকে তাকিয়ে আছে। মালিহা খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি ব্যালকনিতে আসছে। আবিরের পায়ের শব্দেও মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনের জলপাই রঙের শাড়ির পাড় বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নিভাজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশের চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আকস্মিক ঘটনায় মেঘ ভীতিগ্রস্ত হয়ে ঘাড় ঘুরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তোর ফুরিয়ে আসছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেতে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করল, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি, তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করিনি। সব কিছুতেই ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি এই সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আতঙ্কে আছি, কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে
আমার এক নভস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গ রূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্ককে স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছরে অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যে জীবনে কেউ কাউকে ইচ্ছেকৃত কাঁদাবো না, কষ্ট দিব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়ব আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো? আবির থামতেই মেঘের নাক টানার শব্দ কানে বাজল। মেঘ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতে এই মেঘ অকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আপনিও আমাকে মাফ করে দেন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের দিকটাই চিন্তা করেছি। একটা বারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছরই আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, অথচ আপনি 15 বছর আমার দেয়া কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগূঢ় প্রেমানুভূতির সামনে আমার 2 বছরে ভালোবাসা ফিকে হয়ে গেছে। আপনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আমি আজীবন ভালোবেসেও পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এজন্যই বলি, মেয়েদের পেটে আসলেই কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না, আবিরের বুকে মুখ গুজে এক মনে কেঁদেই যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের টি-শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতের মেহেদি ডিজাইনের অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামতে বলাতেও মেঘ যখন থামছে না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণস্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবু তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনেই মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকেই প্ল্যানিং শুরু করি? না। আবির সহসাসে বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদনে বাবু ধরিয়ে দেব, তারপর দুজনে মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুছে মেঘকে নিয়ে নিচে আসছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সবকিছু দেখিয়ে ফেলেছে। মেঘ আসতেই মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকল, ভাইয়া। জি, ভাবি হিসেবে বলছি, আপনার বইয়ের ভালোবাসার নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি-শার্টটা পাল্টে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটিভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবার কান্না করায় মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমে চোখ টানছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি-শার্ট পাল্টিয়ে যেতে যেতে শুনে মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের বোমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতরে যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবেই রুমে ঢুকতে দিবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হতে নিজের নাম লিখে তাহলে আবিরের হাতেও তারা মেঘের নাম লিখে দিবে। আবিরের মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের 2 হাতে অতি সন্তর্পণে নিজের নাম লিখে দিয়েছে। তারপর আইরিন আর বন্যা আবিরের 2 হাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না চালালে আসতে পারো। তানভীর ভেতরে ঢুকেই আইরিনের মাথায় একটা গাঁটটা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাল ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিব কিনা জিজ্ঞেস করছে না, পড়া কপাল আমার। বন্যা মাথায় নিচু করে মৃদু হাসল। মিম পাশ থেকে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বন্যা আপু দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়জনের হাত দেখলাম সবাই একজনের নামই বলছে। সেই একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনা মতো ভান করছে। আইরিন কপাল গুজিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া,
তোমাকে আগেই সাবধান করেছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেদি দিব না? আমাকে কি মেহেদি দিয়ে দিবে না? আবির অকস্মাৎ গুরুভার কণ্ঠে বলে উঠল, এ আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দিত, আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজন একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই, বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দিব। আবিরের মেহেদি দিয়া শেষ। আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুঝ ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দিও। আবিরের কথাটা বলতে দেরি হলেও তানভীরের হাত বাড়াতে দেরি হয়নি। বন্যা তপ্ত স্বরে জানতে চাইল, কি লিখব? তানভীর ভাবছে। মিম পাশ থেকে আলহাদি কণ্ঠে বলল, ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীর চোখ ঘোরাতেই বন্যা আবারও জিজ্ঞেস করল, আপনার নাম লিখে দিব? হাতে কেউ নিজের নাম লিখে? তাহলে কি লিখব? তোমার ইচ্ছা। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোটখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষ দিকে তানভীর হাতের একটা অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখব? আমার ইচ্ছা তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি লিখতে বলেছে, লেখো। বি মানে কি? বিজি। হোয়াট? আমি খুব ব্যস্ত, তাই হাতে বিজি লিখে রাখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনারের কাজ ডিজাইন করা, এত কথা বলা নয়। বন্যা একদম ছোট করে বি লিখে দিয়েছে, যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিজে ভাষার কোনো ইচ্ছে নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে।